স্বাগত সকলকে প্রেত কাহিনীর ৭৪তম এপিসোডে। আজও একটা হারিম করা ঘটনা তোমাদের শোনাবো এবং তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তাই জন্য আরও এগিয়ে যাচ্ছি। আরও ভালোবাসা দিয়ে তোমরা আমাকে আরও অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাও, যাতে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করতে পারি। আর আজকের ঘটনাটা খুব একটা বড় ঘটনা নয়, ছোট ঘটনা, তবে সেটা খুব সুন্দর ঘটনা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সেই ঘটনাটা। দেরি করব না, চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। আজকের যিনি ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তার নাম ফাল্গুনী সেন। তিনি ওপার বাংলার বাসিন্দা এবং তিনি ঢাকা শহরে থাকেন। কিছু কারণ বিশেষের জন্য তিনি আমাকে বারণ করে দিয়েছেন যে যেন আমি ওই জায়গাটির নাম আমি যেখানে না বলি, শুধু ঢাকা শহরটি যেন বলি, এবং তাই আমি বললাম তার রিকোয়েস্ট রাখার কারণে। এবং তিনি আমাকে আরেকটি রিকোয়েস্ট করেছে যেন আমি আমার মতন করে ঘটনাটা সাজিয়ে বলি। আমি তাই করব। উনি আমাকে ঠিক যেভাবে পাঠিয়েছেন সেটাই আমি গুছিয়ে তোমাদেরকে শোনাবো। আশা করছি আমার প্রেত কাহিনীর সকল শ্রোতাদের ঘটনাটা ভালো লাগবে এবং কে কোথা থেকে শুনছো সেটা আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনাতে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রথমেই আমি বলে রাখি, এখন আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেশ কিছুটা দূরে এই বাড়িটাতে যখন আমরা ছিলাম সেখানকার ঘটনা। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে আমার বাড়ির লোক এবং আমার শ্বশুর বাড়ির লোক কেউই আমাদের বিয়েটা মেনে নেননি। প্রথম দিকে খুব অশান্তি করেছিল আমাদের বিয়েটা মেনে না নেওয়ার কারণে। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড তখন ভাড়া বাড়িতে থাকতাম। আজকে এখানে কালকে ওখানে এরকম করে ঘুরতাম, কিন্তু যেহেতু ওর অফিসটা একটু দূরে ছিল আর আমরাও বাড়িগুলো অনেক দূরে দূরেই পাচ্ছিলাম, আর ও যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছিল। তার মধ্যেই কিছুদিন পর আমি জানতে পারি যে আমি সন্তান সম্ভবা। তো তারপরেতে ও এমন একটা বাড়িতে আমাকে রেখেছিল, তো সেই বাড়িতে অনেক ভাড়াটিয়ারা ছিল, আমার খুব একটা প্রবলেম হতো না ওখানে থাকতে। তা যাই হোক, ওখান থেকে যখন আমার বাচ্চাটা হলো, তখন আমার শ্বশুরবাড়ি বা আমার বাপের বাড়ির লোকরা খবর পাওয়ার পরেও কেউ আমাকে এবং আমার বাচ্চাটাকে দেখতে আসে না। তা যাই হোক, ধীরে ধীরে বাচ্চাটাও বড় হতে লাগে। তখন আমি আমার স্বামীকে বলি যে দেখো, এবার একটা বাড়ি নেওয়ার ব্যবস্থা করো, আর এই দিক ওই দিক করে ঘুরতে পারছি না, অনেক তো হলো। তা ও এই কথাটা শোনার পর বললো যে ঠিক আছে, আর কিছুদিন পর বাড়িটা নিয়ে নেবো, বাচ্চাটা একটু বড় হয়ে যাক, এখানে তো তাও অনেক ভাড়াটিয়ারা রয়েছে, তুমি তাদের সঙ্গে থাকতে পারো, বাচ্চাটাকেও তারা দেখতে পারে, তুমি কাজ করতে পারো। কিন্তু এখনই যদি বাড়ি নিয়ে চলে যাই তখন কিন্তু খুব সমস্যা হবে। তা যাই হোক, বাচ্চাটা বছর 2 হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড তখন একটা বাড়ির খোঁজ পায়। সেই বাড়িটা অনেক পুরনো বাড়ি। তো সেই বাড়িটাতেই আমরা যখন যাই, গিয়ে দেখি যে খুব সুন্দর পুরনো বাড়ি হতে পারে, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, এবং বাড়িটা দেখাতে দামও কম ছিল। আর আমাদের ওই সময় একটা বাড়ির সত্যি খুব প্রয়োজন ছিল, তার জন্য আমরা বাধ্য হয়েছিলাম যে ওই বাড়িটাই নেবার। আমার মনে হয়েছিল যে ওই বাড়িটা খুব সুন্দর দেখতে, এবং সেই জন্য আর ওই বাড়িটা আমি আর আমার স্বামী গিয়ে অ্যাডভান্স করে দিয়ে, টাকা আগাম দিয়ে সব কিছু করে চলে আসি, এবং বাড়িটা তার কিছুদিনের মধ্যেই আমাদের হাতে ওরা দিয়ে দেয় বাড়ির চাবি। আর বাড়িটার বর্ণনা তোমাকে একটু আগেই দিয়ে রাখতে চাইছি। বাড়িটা খুব সুন্দর, ভেতরটা আমি ঘুরে দেখছিলামও। এবার বাড়ির বাইরের যে পোর্শনটা ছিল, সামনের দিকটা, সেখানে একটা ছোট তুলসী মঞ্চ মতন করা ছিল, পাশে একটা ছোট পাতকুয়ো ছিল। আর বাড়ির ঠিক পিছন দিকটাতে একটা বট গাছ ছিল, সেটা বাড়ির বাউন্ডারির ভেতরেই পড়তো। আর আশেপাশে একটু বন জঙ্গল ছিল ঠিকই কথা, কিন্তু কিছু বাড়ি ঘরদোরও ছিল, ওখানে
অনেক লোকাল মানুষরা বসবাস করত। তো যাই হোক, আমরা ওই বাড়িটা কিছুদিন পর যখন শিফট করি ওই বাড়িটাতে, আমরা থাকি ওইখানে। আর ছেলেটা মাঝে মাঝেই জানলার দিকে যখন দাঁড়াতো বা দুপুরবেলায় একা একা খেলতো, বট গাছটার দিকে যখনই তাকাতো জানলায় উঠে, তখনই খুব কাঁদতো ভয়েতে। আমি রান্নাঘর থেকে ছুটে আসতাম, ভাবতাম যে হয়তো যেই কাজের মেয়েটাকে আমি রেখেছি বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য, সে হয়তো বাচ্চাটাকে মারছে বা কিছু করছে। এবার তার জন্য আমরা বাধ্য হয়ে তখন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখলাম পুরো ঘরটাতে, যে বাচ্চাটাকে মারধর করলে তাহলে তো বোঝা যাবে। ঠিক আছে, আমি রান্না করতাম, ফোন চেক করতাম, কারণ মনে হতো যে বাচ্চাটাকে যদি মারে ফোনে দেখতে পারবো। তো এইভাবেই আমরা দেখা শুরু করলাম। তো দেখতাম যে না, ও যখনই জানলার দিকে উঠে ওই দিকে তাকায়, সেটা সন্ধে সকাল দুপুর যখনই, ও পার্টিকুলারলি যখন ওই জানলার মধ্যে উঠে দাঁড়িয়ে গ্রিল ধরে বাইরের দিকে তাকায়, বেশ কিছুক্ষণ থাকার পরেই ও খুব ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে জোরে জোরে। মানে সে কান্নার আওয়াজটা ভীষণ বাজে মতন কাঁদতো। তা ওকে আমরা ওই জানলাটাতে জিজ্ঞাসা করতাম, বাবু কি হয়েছে কি হয়েছে? ও কিছুতেই কিছু বলতো না, ও একটা কথাই মুখে বলতো, ভয় ভয়। তো ভয়ে ভয়ে আমরা ওইদিকে তাকাতাম যে কেউ কি বদমাইশি করছে বা কেউ ভয় দেখাচ্ছে, দেখতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। একদিন কেউকে জানলায় তুলে দিয়ে আমি এবার আমার ওই যে মেয়েটি কাজ করতো, আমরা দুজনই সাইডে দাঁড়িয়ে রয়েছি, এবার ওকে দেখছি। ও সেই দিনকেও সেমই জিনিস করে, ও জানলার দিকে তাকিয়ে আবার ওরকম কাঁদছে আর ভয় ভয় বলে চিৎকার করছে। তো জিনিসটা না আমার খুব খারাপ লাগছিল যে এরকমও কেন করছে। প্রথম দিকে এটা হচ্ছিল না, কিন্তু বেশ 1.5 মাস হয়ে গেল ও এরকম করা শুরু করেছে। তা আমি আমার হাজব্যান্ডকে তখন সবটা বলি। ও বলে যে বাচ্চা মানুষ। তো তখন আমি বলি, হ্যাঁ বাচ্চা মানুষ ঠিকই কথা, কিন্তু যখনই ওঠে বেশ কিছুক্ষণ থাকার পরেই ও এরকম কান্নাকাটি করে, আমার খুবই ভয় লাগছে। ও কেন এটা করছে বুঝতে পারছি না। তুমি একটুখানি আশেপাশের লোককে জিজ্ঞাসা করবে তো। তা আমার হাজব্যান্ড ওইসব ব্যাপারে অত গুরুত্ব দেয়নি, ও অফিস চলে যেত। আর যে সামনে সবজিওয়ালাটা রোজ সকালবেলায় সবজি বিক্রি করতে আসতো, সে না আমি যখনই সবজি কিনতে যেতাম, সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর আমি ওনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি এরমভাবে তাকিয়ে আছেন কেন, বা আশেপাশের লোকরাও কেউ কিছু বেশি কথা বলতো না, যে যার নিজের ঘরেতে চলে যেত। একদিনকে বাধ্য হয়ে একটি পাশের বাড়ির কাকিমা আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বৌমা, তুমি তোমার ছোট ছেলেটাকে নিয়ে থাকো, একটা কাজের বউও থাকে সারাদিন, তোমার স্বামী সেই রাত্রিবেলায় কাজ থেকে ফেরে, তোমার কোনো ভয় বা অসুবিধা হয় না তো? তা তখন আমি বলি, না কাকিমা, সেরকম ভয় অসুবিধা তা এখনো অব্দি আমি পাইনি। আর কেন আপনি হঠাৎ এরকম প্রশ্ন করছেন? তখন আমার মাথায় আসেনি যে আমার ছেলের ব্যাপারটা আমি জিজ্ঞাসা করব কাকিমাকে। তা আমি তখন বললাম, না না, সেরকম তো আমি ভয় টয় কিছু পাইনি, বাড়িটা তো বেশ ভালো, আপনারাও কত ভালো মানুষজন আশেপাশে রয়েছেন, ভয় কিসের জন্য লাগবে। এই বলে আমি বাজার নিয়ে উপরে উঠে যেতাম। সেদিন সন্ধ্যাবেলা থেকেই বেশ হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিও টিপ 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 করে পড়ছিল। আর সেদিনকে আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছিলো এবং বললো, তাড়াতাড়ি রান্না টান্না করে নাও, খাওয়া দাওয়া করে আমরা আজকে শুয়ে পড়ি, কালকে রবিবারও আছে, অফিসের অত তাড়াও নেই, একটু বেশিক্ষণ ঘুমাতেও পারবো। তা আমিও বললাম, আচ্ছা ঠিক আছে বেশ। আমরা 4 জনে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, আমি, আমার বাচ্চাটা আর আমার স্বামী, আমরা একটা ঘরে শুয়ে পড়ি, আর পাশের ঘরটাতে দিদি শুয়ে পড়ে। মাঝরাত্রি তখন প্রায় ঘড়ির কাঁটায় 2:45 বাজে। আমার এতজন বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ওই আওয়াজে ঘুমটা একটু আলগা হয়ে যায়। এবং আশেপাশে যখন দেখি যে জলের গ্লাস বা জল কিছুই ঘরের মধ্যে নেই, কারেন্টও চলে গেছে, মশাও কামড়াচ্ছে,
যাই হোক, আমি উঠে মশার কয়েলটা আনতে যাই এবং একটু জলও খেতে যাই, পিপাসা পাচ্ছিল। যখন জলটা খেয়ে ঘরের মধ্যে ফিরি মশার কয়েলটা দিয়ে, তা আমি ভাবলাম যে একটু হাওয়া খাওয়ার জন্য জানলার পাশটাতে দাঁড়াই। যাই হোক, যখন জানলার পাশটাতে দাঁড়াচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর পাশে এই যে বট গাছটা ছিল সেই ডালগুলো যেন এদিক ওইদিক করে দুলছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তেমন বৃষ্টি হচ্ছে। বাজ পড়ার যে আলোটা সেরকম গাছে পড়ছে। হঠাৎ করে আমার চোখটা বট গাছের ওপর দিকের ডালটাতে যায়। সে ডালটার দিকে যখন আমি তাকাই, আমি হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ি। এমন একটা দৃশ্য দেখব সেটা আমি ভাবতেও পারিনি। আর ঠিক আমার পিঠের শীত দ্বারা দিয়ে মনে হলো যেন কোনো একটা ঠান্ডা জিনিস বয়ে গেল। আর ঠিক সেই সময়তে আমি যে দৃশ্যটা দেখলাম, ওটা দেখার পর এত জোর আমি বিটকেল চিৎকার করে উঠি, দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আর তারপর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার গলার আওয়াজ পেয়ে ওই দিদি, যে দিদিটা আমার ছেলেকে দেখাশোনা করতেন, সেও পাশের ঘর থেকে ছুটে আসে এবং আমার স্বামীও খাট থেকে উঠে বসে পড়ে আমার ওরকম বিটকেল চিৎকারের আওয়াজ পেয়ে। এসে কোনো রকমের এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আমার চোখে মুখে জল দেয়। তারই মধ্যে কারেন্ট চলে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত জোর চিৎকার করে উঠলে? তখন আমি কিছু না বলেই আগে এমার্জেন্সি লাইটটা নিয়ে আমি গাছের দিকে ফেলি, কিন্তু গাছের দিকে ফেলার পর আমি কিছু দেখতে পাই না। তো তখন আমার স্বামী জিজ্ঞাসা করে, তুমি এমার্জেন্সি লাইটটা নিয়ে হঠাৎ করে গাছের দিকে ফেলছো কেন? তখন আমি বলি যে একটু আগেই আমি একটা খুব বিভীষিকার জিনিস দেখেছি। তখন আমার স্বামী জিজ্ঞাসা করে, বিভীষিকার জিনিস কী জিনিস? তখন আমার স্বামীকে আমি বলি যে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে পা ছটপট ছটপট করে ঘাটটা এরকম নিচু হয়ে আমি দেখছি সে গলায় দড়ি দিল। এবার তাকেই তো আমি দেখতে পাচ্ছি না। তা আমার স্বামী তখন বলে, এটা তো হতে পারে না, এটা তো সম্ভবই না এরকম কিছু। তখন আমি বলি, না, আমি এরকমই একটা দৃশ্য এই মাত্র দেখেছি বলেই তো আমি অজ্ঞান হয়ে গেছি চিৎকার করে, আমার কিছু মনে নেই। তখন দিদি একটু সন্দেহ হয়, যে দিদি আমার ছেলেকে দেখে, সে তখন ভাবে বাচ্চাটাও বট গাছের দিকে তাকিয়ে এরকম চিৎকার করে, ভয় ভয় করে, আজকে বৌদিরও এরকম অবস্থা হলো। যাক, আজ রাত্রিরে কিছু বলবো না, সকালেই বৌদিকে যা বলার বলবো, এটা ওই দিদি মনে মনেই ভেবেছিলেন। এবং পরের দিন সকালবেলায় যখন আমি আবার ওই নিচে বাজার করতে নামি, তখন আমি ওই কাকিমাটাকে জিজ্ঞাসা করি, আচ্ছা কাকিমা, আপনি একটু আমার সঙ্গে আমাদের ঘরে আসবেন? কাকিমা ঠিক কিছুতেই আমাদের ঘরে ঢুকতে চাইছিলেন না। আমি অনেক রিকোয়েস্ট করেছি। তখন কাকিমাটি বাধ্য হয়ে বললে যে, বৌমা, তুমি আমার ঘরেতে চলে আসো, তোমার যা বলার আমার ঘরেতে এসে বলবে। তখন আমি আমার ছেলেটাকে নিয়ে আর দিদিকে নিয়েই আমি কাকিমার বাড়িতে যাই, ঘরে তালা লাগিয়ে। এবং কাকিমা নিজের ঘরেতে বসতে বলে। বসার পর কাকিমা বলে, হ্যাঁ বৌমা, বলো, তোমার কি হয়েছে, তুমি বলো, কোনো অসুবিধা নেই। তখন আমি কাকিমাকে বলি, আচ্ছা কাকিমা, আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, কালকে আপনি এই কথাটি কেন বললেন? আমি বেশ একটু উত্তেজিত হয়ে কাকিমাকে এরকমভাবেই কথাটা বলেছিলাম। তখন কাকিমা আমাকে বলে যে, বৌমা, বাচ্চা নিয়ে থাকো, এই বাড়িটাতে যখন এলে আশেপাশের লোককে তো একবার জিজ্ঞাসা করে কিনতে পারতে, এখন কিনে নিয়েছো, আর কী করবে, তোমাকে তো এখানেই থাকতে হবে। তখন আমি একটু উত্তেজিত হয়েই বললাম যে, না কাকিমা, আপনি বলুন, আমি বাড়ি ছেড়ে দেবো, তাও ভালো, আপনি বলুন কি হয়েছে। তো বললো, তোমার সাথে কি হয়েছে তুমি আগে বলো, তারপরে। তখন আমি আমার ছেলের কথাটা আগে বলি। তারপর গতকাল রাত্রির বেলায় যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা আমি পুরো খুলে বললাম। জানেন কাকিমা, আমার খুব জল তেষ্টা পেয়েছিল। আমি জলটা খেয়ে যখন ঘরেতে মশার কয়েলটা নিয়ে ঢুকে খাটের নিচে রাখলাম, এত গরম করছিল বলে জানলার কাছটাতে গিয়ে একটু দাঁড়াই হাওয়া খাওয়ার জন্য। আর তখনই একটা বিদ্যুতের আলো গাছের মধ্যে ঝলসে পড়লো। আর ঠিক সেই সময় দেখি একটা মাঝবয়সী একটা মেয়ে, মনে হচ্ছিল যেন নতুনই বিবাহিত স্ত্রী, আর একটা লাল লাল নাইটি পরা,
গলায় দড়িটা এমনভাবে ফাঁসটা টানলো, টেনে পুরো দড়িটা নিচের মধ্যে ঝুলে পড়লো এবং দুটো পা খুব ছটপট ছটপট করছে। আর ওইটা দেখা মাত্রই আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন জেঠিমা বলছে যে হ্যাঁ বৌমা, তুমি যেটা দেখেছো সেটা একদম ঠিকই দেখেছো, ভুল কিছু তুমি দেখোনি। কারণ এই বাড়িটিতে একটি ছেলে তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে এখানে থাকতো এবং ছেলেটি তার মা, অ্যাবনর্মাল দিদি এবং তার বাবাকে নিয়ে এই বাড়িটিতে থাকতো। এবার ছেলেটির চরিত্র একদমই ভালো ছিল না, সেই কারণের জন্য মেয়েটা খুবই অত্যাচারিত হতো ছেলেটার কাছে। ছেলেটা কথায় কথায় গায়ে হাত তুলতো, গালিগালাজ করতো, সব কিছু করতো। আমরা মেয়েটাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু মেয়েটা ছেলেটিকে এত ভালোবাসতো যে অন্য কোথাও যাবে এরকম কিছু ভাবেও নি বা কিছু না। ওই ছেলেটির সঙ্গে সংসার করবে বলেই ঠিক করেছিল। কিন্তু আগের বছর কালী পুজোর সময় মেয়েটি বাপের বাড়ি গেছিলো ভাইফোঁটা দেবে বলে তার ভাইদেরকে, এবং যখন সে মেয়েটি ওখানে যায় আর ছেলেটিকে বারবার করে ফোন করে, ছেলেটি ফোন টোন কিছুই তোলে না। মেয়েটি ভাইফোঁটা দিয়েই ওই দিন দুপুরবেলাতে না খেয়ে বাড়িতে আসে ছেলেটির সঙ্গে দেখা করবে বলে। এবার ছেলেটির সঙ্গে যখন দেখা করতে যায়, ছেলেটির মা ঘর থেকে বলে যে ও নেই, তুই বাপের বাড়ি ঘুরতে গেছিস, যা, তুই পরে আসবি। তো মেয়েটি বলে না, ওর চটি খোলা দেখছি, আমি বাপের বাড়ি কেন যেতে যাবো, আমি তো চলে এসছি। তা ছেলেটির মা কিছুতেই সে মানতে চায় না। তখন মেয়েটি জোর করেই এক প্রকার ওর শাশুড়িকে ঠেলে দিয়ে ও ঘরের ভেতর ঢোকে এবং ছেলেটিকে দেখে একটি অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতে। ওরকম অবস্থা দেখার পর মেয়েটি ভীষণ জোর কেঁদে ওঠে এবং কেঁদে নিচে নেমে এসে শাশুড়ির সঙ্গে খুব চেঁচামেচি করতে লাগে। তখন ছেলেটাও নিচে নামে এবং মেয়েটির গায়ে হাতও তোলে, ভীষণ অশান্তি করে। তারপরে মেয়েটি কোনো কিছু না বলে মেয়েটি ওদের দেখবে তোমাদের যে ঘর রয়েছে ছাদের ওপরে, সেই ঘরের মধ্যে খুব কাঁদছিল এবং ছেলেটি একবারও গিয়ে মেয়েটির কাছে গিয়ে বলল না যে নিচে চলো, খেয়ে নেবে বা কিছু। ছেলেটা দিব্যি নিজের মতন আড্ডা ফাড্ডা মেরে ঘুরে বেড়াচ্ছে। এবার রাত্রিবেলায় ছেলেটা একবারও মেয়েটাকে ডাকতেও যায়নি যে ঘরে চলো শুয়ে পড়বে বা কিছু। মেয়েটি জানি না কি মনে করেছিল বা কিছু, ও ছাদের উপরে ওদের একটা মই রাখা থাকতো, সেই মই দিয়ে ছাদের থেকে হেঁটে ওই ছাদের থেকে পাশে যে তোমাদের ওই বট গাছটা রয়েছে, দেখবে একটুকুনি পা বাড়ালেই তুমি বট গাছের ডালে পা দিতে পারবে। আর এখন তো অনেক ডালপালা কেটে দেওয়া হয়েছে, নাহলে আগে এমন ডাল ছিল যেটা ঘরের ছাদের ওপর এসে অবধি পড়ে গিয়েছিল। ওইভাবে মেয়েটি বেয়ে বেয়ে গিয়ে ওইখান থেকে মেয়েটি ওইভাবেই গলায় দড়ি দিয়ে সুসাইড করে। তারপর থেকে ওই ছেলেটা বা ওর মা, ওর দিদি কেউই এই বাড়িটাতে টিকতে পারে না। সেই জন্যই আর কি তারপর থেকে ওরা বাড়ি ছেড়ে দেয় এবং ওরা অনেক দিন ধরেই সন্ধান করছিল যে যদি বাড়িটা কেউ কিনে নেয় কম দামে ওরা বিক্রি করে দেবে। তা তোমার ছেলে ওই কারণের জন্যই বৌমা ভয় পাচ্ছে। আর তুমি কালকে যে দৃশ্যটা দেখেছো একদম ঠিকই দেখেছো, কারণ কালকে অমাবস্যার রাত ছিল। আর তুমি কোন সময় এই দৃশ্যটা দেখেছো? তখন আমি বলতে বাধ্য হই যে ওই তখন 2:45-3 বাজে এরকম সময় আমি দৃশ্যটা দেখেছি। তো তখন কাকিমাটি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ও মাঝরাত্রিরেই ওটা করেছিল। আর সকালবেলায় উঠে আমরা ওই রকমই দেখেছিলাম, গাছ থেকে বেশ অনেকটা নিচেতেই দড়িটা ঝুলে গিয়েছিল এবং ও একটা লাল রঙের নাইটি পরেই গলায় দড়ি দিয়েছিল। তা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়িটা ছেড়ে দাও, কারণ ও তো নিজে কখনো সুখ পায়নি। কাজেই তোমরা এই বাচ্চা কাচ্চা যে নিয়ে রয়েছে, ও এটা বরদাস্ত করতে পারছে না। ওর তো একটা টান রয়েছে এই সংসারের প্রতি আর এই বাড়ির প্রতি। ও অনেক ভালোবেসে অনেক আশা নিয়ে এখানে এসেছিল। তো যাই হোক, এটা ওর জীবনে হয়নি, ওর একটা আক্ষেপ রয়েছে। তুমি ছেড়ে দাও জিনিসটা, এরকমভাবে রেখো না। সেদিনকেই আমার হাজব্যান্ডকে আমি ফোন করি, ওকে এমার্জেন্সি বলি তুমি এক্ষুনি বাড়িতে আসো, এবং আমরা সেই মুহূর্তেই
ওই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিই এবং যেইটুকুনি টাকা আমরা অ্যাডভান্স করেছিলাম বাড়িটার জন্য সেই টাকাটা আমরা রিফান্ড চেয়ে নিই সেই লোকটির থেকে। আর আমরা বলি আপনারা যদি টাকা রিফান্ড না করেন এরপর কিন্তু আমরা থানা পুলিশ করতে বাধ্য হব। তখন তারা ভয়েতে আমাদের টাকাটা পুরো রিফান্ড করে দেয়। আমরা রাতারাতি আর স্বীকারও করে যে হ্যাঁ এই ঘটনাটা সত্যি। আর ওই দিন রাতারাতি আমরা বাড়িঘর চেঞ্জ করে ফেলি। আর তারপর থেকে এখনও অবধি আমার ওই জিনিসটা মাঝে সাঝেই যখন মনে পড়ে এবং তোমাকে যখন এখনও ঘটনাটা বলছি আমার বেশ ভয় লাগছে। তবে মেয়েটার জন্য খারাপও লাগছে যে এরকমভাবে মেয়েটা মারা গেছে। যাই হোক, আমরা এখন একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানেই থাকি, এখন আমাদের কোনো অসুবিধা হয় না। এটাই ছিল দিদি আমার ঘটনা। যদি ভালো লাগে তুমি তোমার মতো করে ঘটনাটা শুনিও, এটুকুই রিকোয়েস্ট করব। ধন্যবাদ দিদি, তুমি এত সুন্দর একটা ঘটনা শেয়ার করেছো এবং আমি চাই আমার আরও যারা মেম্বার্সরা রয়েছে প্রেত কাহিনীতে সবাই যেন আমাকে এইভাবেই সাপোর্ট করো আর নতুন নতুন ঘটনা পাঠিও। আর ওপার বাংলা মানুষদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশ থেকেও যে আমার ঘটনা তোমরা শোনো, আর ওপার বাংলা থেকে যারা যারা আমার ঘটনা শোনো আমাকে কিন্তু কমেন্টে জানিও কে কোথা থেকে ওপার বাংলা থেকে শুনছো এবং কার সাথে ঘটনাটা শুনছো। আর আমি এইবারেও বলে রাখছি, প্রেত কাহিনী কিন্তু কোনো কালো জাদু কুসংস্কারকে প্রমোট করে না এবং করবেও না। আর ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আর নতুন ঘটনা পাঠাতে হলে আমাদের নিচে ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। তোমরা আমাকে ফোন করতে পারো, তোমরা আমাকে ইনবক্স করতে পারো, অথবা তোমরা আমাকে গল্প লিখেও পাঠাতে পারো। তোমরা যেটা ভালো মনে করবে তোমরা সেটাই করতে পারো। নতুন ঘটনা সামনের উইকের জন্য অপেক্ষা করছে, সেটি আরও সুন্দর একটি ঘটনা হতে চলেছে এবং আমি অপেক্ষায় আছি, তোমরাও অপেক্ষায় থেকো। ধন্যবাদ।